আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এডু মাসাইল চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির জন্য কিভাবে আবেদন করতে হয়। তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের জন্য যারা যারা আবেদন করতে পারবে, স্নাতক পাস এবং ফাজিল পাস যারা শিক্ষার্থী তারাই আবেদন করতে পারবে। এবং 2016-17 তৃতীয় বর্ষ শিক্ষার্থী, 2017-18 দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং 18-19 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। অবশ্যই মনে রাখবেন যে এটা শুধু স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি অর্থাৎ ফাজিল পাস শ্রেণীর শিক্ষার্থীর জন্য। এই আবেদন শুরু হবে আজ থেকে শুরু হয়েছে 16/8/2020 থেকে শুরু হয়েছে এবং চলবে 15/9/2020 তারিখ পর্যন্ত। 15/9/2020 তারিখ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদন করার সময়। এরপর শিক্ষক কর্তৃক তারা যাচাই বাছাই করবেন। এখানে আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি পাস ও সমান শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য বিস্তারিত এখানে বিস্তারিত বলা আছে যে কীভাবে কী কী শর্ত এবং কী কী করণীয় এবং আবেদন কীভাবে করতে হবে এবং প্রাথমিক নির্বাচন কীভাবে, চূড়ান্ত নির্বাচন ইত্যাদি বিস্তারিতভাবে বলা আছে। এরপর এটাও দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে আপনারা নিজে নিজে কীভাবে আবেদন অথবা নিবন্ধন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক উপবৃত্তির জন্য আবেদন পদ্ধতি 2020। প্রথমে অনলাইনে আবেদন বা নিবন্ধন করতে হবে। অনলাইনে আবেদন নিবন্ধন করার পদ্ধতি দেখুন এখানে। এখানে আপনারা এই লাল যে লেখা দেখছেন সেটার উপর ক্লিক করবেন। এখানে আমি নতুন একটি উইন্ডো নিয়ে ওপেন করছি। এখানে একটি অ্যাড আসছে, এটা কেটে দিবেন। আবার এটার উপর ক্লিক করে ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করবেন। তারপর অন্য একটি উইন্ডোতে এটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির জন্য আবেদন পদ্ধতি 2020। এখানে আপনারা যে উপবৃত্তির জন্য আপনারা আবেদন করবেন এই আবেদনের বিস্তারিত তথ্য এই পোস্টের মধ্যে দেওয়া হয়েছে। এটা বলে রাখা ভালো যে এইবার শুধুমাত্র এইবার অনলাইনে আবেদন করা যাচ্ছে। এর আগে শুধু আবেদন ফর্ম নিজ হাতে লিখে পূরণ করা লাগতো, কিন্তু এবার থেকে অনলাইনে আবেদন করার পদ্ধতি চালু হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে বিস্তারিতভাবে দেওয়া আছে এবং উপবৃত্তির আবেদন পূরণ করার জন্য কী কী লাগবে এখানে তাও বলা আছে, আপনারা দেখে নেবেন। এই পোস্টটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তবুও আমি বলে নিচ্ছি। উপবৃত্তি ফর্ম পূরণ করার জন্য এইচএসসি, আলিম এবং ডিগ্রি বা ফাজিল পাসের রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লাগবে। এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন নম্বর লাগবে, অভিভাবকের এনআইডি কার্ড লাগবে। এরপর শিক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লাগবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থাকলেই হবে। মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মধ্যে বিকাশ, রকেট হলে যে কোনো একটি হলেই হবে। তারপর আবেদনকারী নিজের অভিভাবক এবং প্রতিষ্ঠানের মোবাইল নম্বর লাগবে। প্রতিষ্ঠানের মোবাইল নম্বর না দিলেও চলবে, আমরা আবেদন করার সময় পরবর্তীতে দেখব। এরপর লাগবে 1 কপি ছবির পরিমাণও সঠিকভাবে হতে হবে, তাও আমরা আবেদন করার সময় পরবর্তীতে দেখিয়ে দিব। এরপর আপনারা জমির পরিমাণ দিবেন। তো তারপর বলা হচ্ছে অতঃপর আপনারা আবেদন করবেন সতর্কতার সাথে, কেননা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কেননা 1 মাস সময় আছে, তাই ধীরে ধীরে আবেদন করতে হবে। তো নিম্নে আবেদন করার লিঙ্ক দেওয়া আছে। এরপর আবেদন কীভাবে করতে হবে কি না তা এখানে বিস্তারিতভাবে বলা আছে। তো চলুন দেখে নেই এই উপবৃত্তির জন্য কীভাবে আবেদন করতে হবে। এখানে আবেদন করার লিঙ্কের উপর ক্লিক করবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা আবেদন করার আগে এখানে যে বিস্তারিতভাবে যে পদ্ধতি দেওয়া আছে সেগুলো আগে ভালো করে বুঝে নেবেন এবং প্রয়োজনীয় তথ্য হাতে রাখবেন। তারপর আবেদন করার লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন। তো আমরা এখন দেখব কীভাবে আবেদন করতে হয়। এখন আমরা আবেদন লিঙ্কে ক্লিক করছি। ওপেন নিউ একটি উইন্ডো নিলাম। এই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার একটি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখানে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য আপনারা এই নিবন্ধন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন। দেখতে পাচ্ছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আপনি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হন সেই বিষয়ের নাম দিবেন। তারপর স্নাতক বা ডিগ্রি, ফাজিল শ্রেণী, রেজিস্ট্রেশন নম্বর এবং এইচএসসি, আলিমের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং আপনার নিজের মোবাইল নম্বর দিবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো যে এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাতে দেওয়া আছে, কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং মোবাইল নম্বর অবশ্যই ইংলিশ অক্ষরে দিতে হবে, ইংরেজি অক্ষরে দিতে হবে। এরপর সেগুলো পূরণ করার পর সেগুলো ফিল আপ করার পর এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন, সঠিক চিহ্ন দিবেন। এখানে সঠিক চিহ্ন দেওয়ার পর একটি ক্যাপচা আসবে, সেই ক্যাপচাগুলো এখানে দেখছেন স্টার আছে, স্টার মানে হচ্ছে সিরি, এই সিরিগুলো এভাবে এই সঠিক চিহ্ন দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। তখন এটা কি হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। তারপর নিবন্ধনে ক্লিক করবেন। সুপ্রিয় বন্ধুরা, আমি আগে একবার নিবন্ধন করে নিয়েছি, তাই আমি এখন আর নিবন্ধন নতুন করে করছি না। তো আপনি আপনাদেরকে পরবর্তী ধাপ কীভাবে আসবে সেটা আমি দেখিয়ে দিব।
নিবন্ধন অপশনে ক্লিক করার পর আপনাকে সরাসরি লগইন অপশনে নিয়ে আসা হবে। এখানে এর আগে ভেরিফিকেশন নিতে পারে। আমার ভেরিফিকেশন নেই নাই, আমি যখন নিবন্ধন করেছি সরাসরি এই লগইন অপশনে নিয়ে আসছে। লগইন অপশনে আপনার এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড। দুঃখিত, এর আগে আপনাকে এই প্রবেশ করার পূর্বে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। দুঃখিত, এই পাসওয়ার্ড সেট করার পর আপনাকে লগইন অপশনে নিয়ে আসবে। লগইন অপশনে নিয়ে আসার পর আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং ওই পাসওয়ার্ডটি দিতে হবে। রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই আপনার স্নাতক অথবা ফাজিল পাসের এই রেজিস্ট্রেশন নম্বর দিবেন। অবশ্যই এখানে ইংরেজি অক্ষরে দিতে হবে। তারপর প্রবেশ করুন অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করেন, প্রবেশ করুন অপশনে ক্লিক করার পর আপনাকে এভাবে এরকম একটি উইন্ডোতে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন আপনার উপবৃত্তি প্রোগ্রাম অর্থাৎ ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। এখানে আপনি সময়সীমা দেখতে পারবেন, সর্বশেষ সময়সীমা কবে শেষ হচ্ছে তা দেখতে পারবেন এবং আবেদন করুন অপশন দেখতে পারবেন। এরপর বিজ্ঞপ্তির একটি অপশন দেখতে পারবেন। তারপর আপনি আবেদন ফরম অথবা আবেদন করুন অপশনে ক্লিক করবেন। আবেদন অপশনে ক্লিক করার পর আপনাকে আম, এরকম একটি উইন্ডোতে নিয়ে আসা হবে। এরকম এখানে আবেদন ফরম পূরণ করার অপশন নিয়ে আসা হবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এইচএসসি আছে। তো এইচএসসিতে আপনি আপনার আলিম অথবা এইচএসসির প্রতিষ্ঠানের নাম দিবেন, তারপর ওই রেজিস্ট্রেশন নম্বর দিবেন, এইচএসসির রোল নাম্বার, জিপিএ কত তা দিবেন, পাশের বর্ষ কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন তা দিবেন, শিক্ষাবর্ষ কত অ্যাডমিট কার্ডে দেখে নেবেন। এখানে 14 16 14 15 দেওয়া আছে। তারপর আপনি কোন গ্রুপে অথবা বিভাগে পরীক্ষা দিয়েছেন তা দিবেন। এখানে 3টি বিভাগ আছে, আপনি মানবিক দিলাম। এরপর আপনি আপনার শিক্ষাবোর্ড কি তা দিবেন। এরপর সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে ডিগ্রি অপশনে নিয়ে আসা হচ্ছে, স্নাতক অপশনে নিয়ে আসা হচ্ছে। এখানে আপনার বর্ষ সিলেক্ট করবেন, আপনি কোন বর্ষে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার তা দিবেন। এরপর আপনার এই গ্রুপ কি সেই গ্রুপগুলো এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনি টিআইএস আমি দিছি। তারপর ভর্তি বর্ষ অর্থাৎ আপনি কত সালে ভর্তি হয়েছেন এটা দিবেন। ফার্স্ট স্নাতক অথবা ডিগ্রি স্নাতকে কত সালে আপনি ভর্তি হয়েছেন সেটা দিবেন এখানে। এরপর এখানে দিবেন শিক্ষাবর্ষ। এরপর আপনার প্রতিষ্ঠানের নাম, জেলা, উপজেলা এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার দিবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার, প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার এটা আপনার আম, প্রতিষ্ঠানের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে দিবেন। অবশ্যই এখানে স্টার চিহ্ন দেখা যাচ্ছে, যেহেতু স্টার চিহ্ন দেখা যাচ্ছে সেহেতু অবশ্যই এখানে দেওয়া লাগবে। এখানে কিন্তু আমি ক্লিক করছি কিন্তু এটা এই কন্ট্যাক্ট নাম্বারটা আসছে না। সম্ভবত এটা কন্ট্যাক্ট নাম্বার না দিলেও চলবে। তো দেখা যাক কি হয়। উম, সংরক্ষণ করুন, হ্যাঁ হবে, কন্ট্যাক্ট নাম্বার না দিলেই হবে। তারপর আমরা সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশনে ক্লিক করলাম। এখন আমাদেরকে তৃতীয় ধাপে নিয়ে আসা হচ্ছে। এখানে এই ধাপটি হচ্ছে ব্যক্তিগত তথ্য দিতে হবে আমাদের। ব্যক্তিগত তথ্য এখানে আমাদের পূর্ণ নাম, আমাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। এখানে জন্ম নিবন্ধনের নম্বর দিতে হবে। জন্ম নিবন্ধনের নম্বরটা অবশ্যই দিতে হবে। এখানে স্টার চিহ্ন লাল করে দেওয়া আছে। আর ভোটার আইডি কার্ডের নম্বর না দিলেও চলবে। অর্থাৎ এখানে সম্ভবত সবার ভোটার আইডি কার্ড না থাকতে পারে, সেই জন্য এটা লাল পৃষ্ঠা দিয়ে দেওয়া হয়নি। যাই হোক, যে কোনো একটি দিলেই হবে। তারপর অ্যাকাউন্টের ধরন দুইভাবে আছে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটি মোবাইল অ্যাকাউন্ট। আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আর আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টদারের নাম, শিক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং অর্থাৎ যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বার আছে সেটা দিতে হবে। এরপর আপনার ব্যাংকে কি নাম সেটা এখানে থেকে উল্লেখ করতে, রাজ বাংলা নাকি অন্য কোনো ব্যাংক, ইস্টার্ন, এবি ব্যাংক লিমিটেড ইত্যাদি আছে। সে যে ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন সেই সব ব্যাংকের অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন। তারপর ব্যাংকটা কোন জেলায় অবস্থিত আছে সেটা দিবেন। তারপর আপনার ব্যাংকটা কোন শাখায় অবস্থিত সেই শাখাটাও সিলেক্ট করবেন। তারপর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে এরপরের অপশন আছে মোবাইল ব্যাংকিং। তাহলে মোবাইল ব্যাংকিং অপশানে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল ব্যাংকিং এর নাম দিবেন। তারপর আপনার মোবাইল ব্যাংকিং যে মোবাইল নাম্বার দিয়ে খোলা সেটা এখানে দিবেন। এরপর আপনার মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারীটা কি, কোন প্রতিষ্ঠানে সেটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এবং রকেট আছে। আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটা যদি বিকাশে হয় তাহলে এখানে বিকাশ সিলেক্ট করবেন, যদি রকেটের হয় তাহলে রকেট সিলেক্ট করবেন। এই গেল অ্যাকাউন্টের ধরন। এরপর আছে বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত কি না অবিবাহিত নাকি তালাকপ্রাপ্ত ইত্যাদি দিবেন। তারপর আপনার পিতার নাম, মাতার নাম দিবেন। তারপর আপনার জন্ম তারিখ দিবেন। তারপর আপনার লিঙ্গ সিলেক্ট করবেন। তারপর আপনার গ্রাম, ঠিকানা, জেলা, উপজেলা, পোস্ট অফিস এবং আপনার নাম্বার অবশ্যই এখানে দেওয়া আছে ইত্যাদি এসব দিবেন। এরপর আপনার দেখতে পাচ্ছেন নির্বাচিত হওয়ার জন্য অগ্রাধিকার ক্যাটাগরি, এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 3 4 5 পাঁচটা অপশন আছে। এখানে পাঁচটা অপশন থেকে যেকোনো একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই এই অপশনগুলো না দিলেও চলবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি লাল স্টার দেওয়া নেই। সম্ভবত এখানে এই স্টারগুলো না দিলেই চলবে। যদি আপনি দরিদ্র না হন তাহলে সম্ভবত এটা না দিলেই চলবে। তারপর দেখি কি হয়। আমরা সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। এই সিলেক্ট করে দেখতে পাচ্ছি যে অভিভাবকের অপশনে আছে, অভিভাবকের নাম দিতে হবে। অভিভাবকের সাথে সম্পর্ক কি, তা আপনার বাবা হলে বাবা, মা হলে মা সিলেক্ট করবেন। অভিভাবকের এনআইডি পদের নম্বর দিতে হবে। অভিভাবকের পেশা কি এখানে থেকে লিখে দিতে হবে। গ্রাম, ঠিকানা, জেলা, উপজেলা, পোস্ট কোড। এই গ্রাম, উপজেলা, পোস্ট কোড এগুলো অবশ্যই অভিভাবকের দিতে হবে। অবশ্যই অভিভাবক আর আপনি তো একই, তাই পোস্ট জেলা একই হবে।
যাই হোক, অভিভাবকের মোবাইল নম্বর দিবেন। এরপর আপনার পরিবারের সদস্য সংখ্যা কত তা এখানে বসাবেন। এরপর উপার্জনরত সদস্য সংখ্যা কত তা এখানে দিবেন। এরপর আপনার পরিবারের মোট ভূমির পরিমাণ, জমির পরিমাণ কত শতক এখানে দিতে হবে। এখানে থেকে জমির এলাকা নির্বাচন করতে হবে। তো সুপ্রিয় বন্ধুরা, এখানে আমরা আরেকটি জিনিস দেখে আসি। আমরা আমার ওয়েবসাইটে দেওয়া আছে, এই দেখুন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃদ্ধির জন্য শর্তাবলী। এখানে শর্তাবলীতে 1, 2, 3, 4 নম্বর শর্তাবলীতে বলা আছে যে অভিভাবক পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় 0.05% এবং পৌরসভা এলাকায় 0.20% এবং অন্যান্য এলাকায় 0.75% কম থাকতে হবে। বুঝেছেন? তাই অর্থাৎ আপনি যদি শহরে থাকেন তাহলে আপনাকে 0.05% কম হতে হবে। যদি পৌরসভা এলাকায় থাকেন তাহলে আপনার জমি 0.20% কম হতে হবে। আর যদি আপনি শহর এবং এই পৌর শহর এলাকা ছাড়া আপনি গ্রামে বাস করেন তাহলে 0.75% কম হতে হবে। তো এইসব শর্ত আপনার সঠিক থাকলে আপনি উপবৃদ্ধির জন্য এলাও হবেন। তো আপনার জমির এলাকা ঠিক করে নেবেন। আমি এখানে অন্যান্য এলাকা সিলেক্ট করছি। এরপর এখানে আমি যেহেতু অন্যান্য এলাকার জন্য 0.75% কম হতে হবে, তাই আমি এখানে 0.40 দিচ্ছি। এখানে দিচ্ছি 0.20। এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে মোট জমির পরিমাণ 0.6 অর্থাৎ 6 শতক আমার জমি আছে, যা 0.7% কম। এখানে আপনি 1 দিলে আবার কি হয়ে যাবে, এখানে যদি আপনি 1 বসিয়ে দেন, আমি একটা জিনিস, এখানে যদি আপনি 1 বসিয়ে দেন তাহলে কি হয়ে যাবে, আমি এখানে 1 সম্ভবত, আচ্ছা আমি 1 বসিয়ে দিচ্ছি। এখানে বার্ষিক আয় 1000 দিচ্ছি। এখানে সংরক্ষণ করুন অপশনে চালিয়ে যাচ্ছি। এখানে 1 দিলে হবে না, এখানে কি দিতে হবে, এখানে অবশ্যই আপনাকে 0.40 এভাবে দিতে হবে। 0.40, তারপর 0.20 জমি এভাবে দিবেন। এরপর বার্ষিক আয় কত তা দিবেন। বার্ষিক আয় আমি দিয়েছি 1000 টাকা, 1000 টাকা দিবেন। তারপর সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু লাল দেখাচ্ছে, কেননা আমি এগুলো ফিল আপ করি নাই, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এইটা করেছি। তো আমি এখানে সংরক্ষণ করুন অপশনে ক্লিক না করে আপনি এই অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি আমি আগেই আপলোড করেছিলাম। তো এই ছবি এখানে কিভাবে আপলোড করবেন, তো এখানে এটি লেখা বলা আছে যে ছবির সাইজটি অবশ্যই 100 কিলোবাইটের কম হতে হবে এবং এই ছবিটি 300 × 300 পিক্সেলের হতে হবে। তো এই ছবিটা আপনি কীভাবে সিলেক্ট করবেন, আমরা সাধারণত মোবাইলে ছবি তুললে এটা 300 × 300 এর উপর চলে যায়। তো এটা আপনি সিলেক্ট করার জন্য আপনি কী করবেন, প্রথমে কি ছবি তুলে নেবেন, তারপর আপনি ফটোশপ অন করবেন। তারপর এখান থেকে এখান থেকে আপনি নিউ ফাইলে গিয়ে এখানে এই রেঞ্জগুলো কমিয়ে দিবেন, ওয়েট দিবেন 300, হাইট দিবেন 300, তারপর রেজুলেশন ঠিক রেখে এগুলো অবশ্যই পিক্সেলে হতে হবে। তারপর ওকে বাটন ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সঠিক মাপের একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তারপর আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সিলেক্ট করতে হবে। আমি অন্য একটি ছবি নিশ্চিত কোথায় থেকে নিব, আচ্ছা ওখান থেকে নিই। তারপর আমি দেখতে পাচ্ছেন এই ছবিটা নিলাম। এখানে দেখুন এই ছবিটা কী করবেন, এই ছবিটা মুভ অপশনে ক্লিক করে এখানে থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। তো এটা অল্টার টি, এটা ছোট, এটা কন্ট্রোল টি প্রেস করে এটা ছোট করে নেবেন যাতে দেখতে সুন্দর লাগে, ছবির সম্পূর্ণটা চলে আসে, এই জন্য আর কি। তো আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য এটা দিয়েছি, আপনারা আপনাদের আরও সুন্দর ছবি দিবেন। এটা আমি জাস্ট আপনার দেখার জন্য দিচ্ছি। তো এটা এখন প্রেস করে দিবেন। তারপর আমি সঠিকভাবে দিচ্ছি না, আপনারা সুন্দর করে নেবেন। তারপর এখানে এই সঠিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এটা কী করবেন, সেভ করবেন। সেভ করার জন্য আপনার এখানে পিএনজি অথবা জেপিজি সিলেক্ট করে তারপর এটা ফাইল নেম দিয়ে সিলেক্ট করবেন, সেভ। ওকে, সেভ। তো এখন দেখুন আমি এই ছবিগুলো কীভাবে আনি আপলোড করে দেখুন। আমি এটা সেভ করেছিলাম পিকচার্সে। হ্যাঁ, এই দেখুন এটা এখানে আছে, দুঃখিত এখানে না, এটা কোথায় গেল, হ্যাঁ এটাই দুঃখিত। তো এটা সিলেক্ট করলাম। ম্যাক্সিমাম অ্যালাউড ফাইল সাইজ, দুঃখিত এটার ফাইল সাইজ 100 কেবির উপর হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আপনারা আবার ট্রাই করবেন। ট্রাই করে দেখবেন যে 300 × 300 পিক্সেলের হতে হবে এবং এটার সাইজও 100 কিলোবাইট। কিন্তু আমি এই যে ছবিতে অ্যাড করেছিলাম সেটা 100 কিলোবাইট ছিল। এই দেখতে পাচ্ছেন 84 কেবি আছে এবং 300 × 300 আছে। তারপর এটা এভাবে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর তারপর সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর
এটাতে ক্লিক করার পর আপনার পরের ধাপে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পূর্বরূপ অপশনে। এখানে আপনার সব তথ্য যাবে, এইচএসসি, ডিগ্রি, ব্যক্তিগত অভিভাবকের তথ্য সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। তারপর অভিযোগের জন্য আবেদন করুন এই অপশনে ক্লিক করবেন। এখানে এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনটা ক্লিক করার আগে আপনি বারবার চেক করে নেবেন আপনার সব প্রয়োজনীয় তথ্য ঠিক আছে কিনা। কেননা একবার আবেদন করে নিলে তা আর পরিবর্তন করতে পারবেন না। এই দেখুন এখানে বলা আছে এরপর আবেদনকারী পূর্বরূপ অপশনে চলে আসবে। সেখানে তার পূর্বে সকল ফর্মে তথ্য দেখতে পাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আবেদনকারী অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। তখন নির্মিত ছবির মতো একটি পপ আপ মেসেজ আসবে। আপনি নিশ্চিত হয়ে থাকলে হ্যাঁ অপশনে ক্লিক করুন। এখানে আপনি নিশ্চিত থাকেন, এখানে দেখো বলা আছে একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না। তাই এটা হ্যাঁ নিশ্চিত করার পূর্বে তাই আপনারা ভালো করে এটা দেখে নেবেন। এখন আমি আপনাদের এটা দেখাচ্ছি না, যেহেতু আমি এখনও নিশ্চিত নই আর আবেদনটা আমি এখনও সম্পূর্ণ করিনি। জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আবেদন করতে হয়। তারপর আপনাদেরকে নিয়ে আসা হবে এইরকম আবার ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসার পর এখানে আপনার কার্যক্রম অপশনটি আবেদিত দেখাবে আর অবস্থা অপশনটি পেন্ডিং দেখাবে। যা পূর্বে দেখাছিল নান আর এখানে পূর্বে দেখাইছিল আবেদন করুন। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আবেদন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক উপবৃত্তির জন্য আবেদন করার পদ্ধতি। তো এরপর আপনার যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ এরকম দেখার জন্য এবং ভিডিওটি দেখার জন্য।